সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা প্রবাসীদের সুখ দুঃখ এবং কর্মময় জীবন নিয়ে আলোচনা করি। আজ আমাদের সাথে আছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব মোহাম্মদ মুদাসসির ভাই। মুদাসসির ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। মুদাসসির ভাই, আমরা আপনার পরিচয়টা আপনার মুখে শুনতে চাই। জি, আমি এস মুদাসসির শাহ। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। আমি বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং আরব আমিরাত জিয়া পরিষদের সদস্য সচিব। মুদাসসির ভাই, আপনি যখন প্রবাসে গিয়েছিলেন, প্রথম যেদিন বাংলাদেশের মাটি ত্যাগ করে প্রবাসে পা রেখেছিলেন, আপনার তখন অনুভূতিটা কেমন ছিল? আসলে এটা একটা মিক্স এটা একটা অভিজ্ঞতা ছিল। ধরেন, নতুন দেশ, নতুন ভাষা, নতুন মানুষ, নতুন আবহাওয়া। যেমনটা ছিল আপনার আনন্দের, যে দেশের বাইরে প্রবাসে যাচ্ছি, স্বাভাবিকভাবে আমরা বিশেষ করে চট্টগ্রামের লোক, আমরা একটু প্রবাসী বান্ধব লোক। তো সেটা যেমন একটু মানে যে আনন্দ ছিল, তেমনি একটা শঙ্কা ছিল যে নতুন দেশে পেরে উঠবো কিনা, কি মানে ওই দেশের আবহাওয়া সংস্কৃতির সাথে কতটুকু মিলাতে পারবো। এটাই ছিল অভিজ্ঞতা, মিক্স অভিজ্ঞতা ছিল। শুরুতে আপনি কোনো ধাক্কা খেয়েছেন বা কারো বড় সহযোগিতা পেয়েছেন, এমন কোনো স্মৃতি আছে কিনা? না, আসলে আমার যাওয়াটাই একটা ধাক্কার মধ্যে। আমি বিশেষ এক পরিস্থিতিতে দেশের বাইরে গিয়েছিলাম, এটা ভিজিট বিষয়। তো ওই দেশ সম্পর্কে তেমন অভিজ্ঞতা ছিল না, এবং আসলে তখন মানে 2003-এর দিকে, তখন অনেকটা মানে আমাকে নিয়ে যাওয়ার পরে এই দালালরা আমার পাসপোর্ট নিয়ে গেছিল। তো এটা একটা খারাপ অভিজ্ঞতা ছিল, যার কারণে আমি অন টাইমে ভিসাটা আর রেনু করতে পারি না। ভিজিটে গিয়ে যে আপনি একটা ভিসার মধ্যে আপনি ট্রান্সফার করবেন আপনার ভিসাটা, ওই জিনিসটা সুযোগটা ছিল না। পরবর্তীতে যখন 2007-এ যখন অ্যামনিস্টি দেয়, এই অ্যামনিস্টিতে আমি আবার নতুন করে পাসপোর্ট বানিয়ে আবার মানে ওই দেশের অ্যামনিস্টিতে আমি ভিসাটা লাগিয়েছিলাম। তো আপনি তো এখন ওখানে ভালো একজন ব্যবসায়ী, আপনার বড় ব্যবসা আছে। ব্যবসা শুরুর গল্পটা একটু, কিভাবে পুঁজি নিয়েছেন, ব্যবসা যে আজকের যে অবস্থায় আসছে, আপনার শুরুটা কেমন ছিল, এই আজকের অবস্থানে আসার যে দীর্ঘ পথ পরিক্রমাটা ছিল, এটা কেমন ছিল? ব্যবসা শুরুটা আমি সরাসরি ব্যবসা দিয়ে করি নাই। আমি যখন একটা মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে আমি কাজ করেছিলাম, ভালো ভালো কোম্পানি, খুব বড় কোম্পানি। এখন ওইটাতে থাকার মধ্যেই আমি ছোটো ছোটো করে ইনভেস্ট করছি। প্রথমে একবার একটা ইনভেস্ট করছিলাম স্পেয়ার পার্টসে, 3 জনে পার্টনারি করে। পরবর্তীতে আমি আবার মানে আমার চাকরির পাশাপাশি আমি একটা ছোট ওই আপনার ডকুমেন্ট ক্লিয়ারিংয়ের একটা ব্যবসা শুরু করি। তো ওটা যখন দেখি মোটামুটি সাফল্যের দিকে যাচ্ছি, তখনই আমি চাকরিটা ছেড়ে ব্যবসাতে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি কয়েকটা ব্যবসা আছে, ভালোই আছি আলহামদুলিল্লাহ। এমপ্লয়ি কি পরিমাণ আছে আপনার ওখানে? এমপ্লয় আমার 3টা প্রতিষ্ঠানে ধরেন প্রায় 13 জন মতো আছে। ফ্যামিলি শিফট করেছেন কখন? আমি ফ্যামিলি নিয়ে গেছিলাম করোনার আগ মুহূর্তে। কঠিন সময়। যখন করোনা, আমার ফ্যামিলি নেওয়ার প্রথমে ভিজিটে নিয়েছিলাম, এই ভিজিটে নেওয়ার পরেই করোনা শুরু হয়েছে। তখন আমি আর এদেরকে দেশে পাঠাইনি, কারণ একটা তো আতঙ্ক ছিল সর্বোপরি সর্ববিশ্বে। তো মানে একটা ছিল যে না, একসাথেই থাকি, যেখানে যেভাবে থাকি। আমি অনুরোধ করব প্রবাসীদের, যারা যতটুকু সম্ভব ফ্যামিলিকে সাথে রাখা, পাশে রাখা, তাদের পাশে থাকা, এটা অনেক বড় পাওয়া। কারণ এটা আপনাকে মেন্টালি খুব স্যাটিসফ্যাকশন দেয়। বাংলাদেশে আপনাদের যে ওখানে যে ইনকাম রেমিটেন্স আসছে, আপনার কাছে দুইটা প্রশ্ন। এক হচ্ছে, সরকার আর কি উদ্যোগ নিলে পরে আপনাদের রেমিটেন্স প্রবাহটা বাড়বে, আর বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগ সম্ভাবনাটা কেমন দেখছেন আপনি? আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, সরকার যেটা রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য যে কাজটা করতে পারে, আমরা সবসময় এটা পরামর্শ দিয়ে যাচ্ছি বিভিন্ন সভা সেমিনারে। সেটা হচ্ছে যে যে ব্যাংক চার্জ, মানে পাঠানোর ক্ষেত্রে যেটা চার্জ আছে, আপনি দেখবেন মধ্যপ্রাচ্যে বিশেষ করে খুব অল্প আয়ের মানুষ বেশি, এবং এরাই মূলত রেমিটেন্সটা পাঠায় ভাই। যারা ধরেন ওইখানে ওয়েল সেটেল বা ইউরোপ আমেরিকা সেটেল, এরা কিন্তু বাংলাদেশমুখী না। তো বাংলাদেশমুখী হচ্ছে সাধারণত যারা একদম খেটে খাওয়া, মানে শ্রমিক লেভেলের যারা আছে তারা। তো সেক্ষেত্রে যদি আপনি গভর্নমেন্ট যদি এই যে চার্জটা ফ্রি করে দেয়, যেটা, এবং আর একটা উদ্যোগ নিতে পারে, সেটা হচ্ছে লেবার এরিয়াতে বিশেষ করে আমাদের যে বুথগুলা, যে এক্সচেঞ্জগুলা, বাংলাদেশের কিছু এক্সচেঞ্জ আমি এখানে দেখি অনেক জায়গায় যারা মোটামুটি মানে গ্রামের দিকে কাজ করে, ওরা
আপনার টাকা পাঠানোর জন্য ওদের প্রথমে 40 থেকে 50 দিরহাম গাড়ি ভাড়া যায়, এবং গাড়ি ভাড়া দেওয়ার পরে 15 দিরহাম মতো অলমোস্ট বেশিরভাগ জায়গায় ফি থাকে। তো আপনি হিসাব করেন 50 প্লাস 15 হলে 65। তো বাংলাদেশে প্রায় 2000 টাকার উপরে এরা অনেকে ফাটাই দেখেন, ধরেন 10,000 টাকা বা 8,000 টাকা, এর থেকে বেশি সবাই তো আর পাঠাইতে পারে না। তো সেহেতু আমি চাচ্ছি বুথগুলা বাড়ানো এবং রেমিটেন্স চার্জটা ফ্রি করে দেওয়া। আপনারা যারা ওখানে ব্যবসা করছেন তারা দেশে কি পরিবেশ পাইলে বিনিয়োগ এখানে নিয়ে আসবেন বা শিফট হবেন? বাংলাদেশে রেমিটেন্সকে সেকেন্ড বলা হচ্ছে, প্রথমে গার্মেন্ট সেক্টর বলে, সেকেন্ড বলে, কিন্তু আমি যেটা চিন্তা করেছি, আমি যে স্টাডি করে দেখলাম বাংলাদেশে রেমিটেন্সটাই প্রথম, দ্বিতীয় হচ্ছে গার্মেন্টস। কারণ গার্মেন্টসের একটা বিশাল অ্যামাউন্ট ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বাইরে চলে যায়, রেমিটেন্সটা আপনার সম্পূর্ণ টাকাটা কিন্তু দেশেই আসে। রাইট। তো যার কারণে আপনি যদি এটা হিসাব করেন তাহলে রেমিটেন্সকেই আপনি প্রধান হিসাবে ধরতে পারেন। তো এই রেমিটেন্সদের প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু এটা মানে যদিও আমি বর্তমান সরকারের যিনি আসিফ নজরুল সাহেব দায়িত্বে আছেন, তিনি দেখছি অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছেন, তবে যেটা কারাপ্টেড হয়ে গেছে গত 17 বছরে, এটা এত অল্প সময়ে চেঞ্জ হওয়ার নয় ভাই। এটা প্রবাসীদেরকে এয়ারপোর্টে আসলে একটা মানে মক্কেল হিসাবে ট্রিট করার একটা কি থাকে, টেন্ডেন্সি থাকে, যেটা আমি আবারও বলছি আসিফ নজরুল সাহেব এটা চেষ্টা করছেন, তবে এত অল্প সময়ে একদম মানে এটার মধ্যে সরিষার মধ্যে তো ভূত, তো এটা এত শেষ করা যাবে না। কারণ আমি চাচ্ছি প্রবাসীদেরকে প্রথমে আপনি এয়ারপোর্টে একটা ভালো ট্রিট করেন, বাংলাদেশকে নিয়ে তাদের একটা পজিটিভ ধারণা হোক। আমি প্রবাসী, আমি দেশের যেমন উন্নত হচ্ছে আমার কারণে, আমার রেমিটেন্সের কারণে, সাথে সাথে আমার এলাকা, আমার বাচ্চা কাচ্চার পড়ালেখা, আমার এলাকাতে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, যে মসজিদ মাদ্রাসার যে উন্নয়ন, এলাকার যে গরিব দুঃখী মেহনতি মানুষকে যে সুযোগ পেলে আমাদের সাধ্য মতো মানে সবসময় না পারলেও স্পেশালি রমজানে, ঈদ ফরবে তাদের সহযোগিতা করতে পারা, একটু তো আমরা তো ভূমিকা রাখছি আমাদের সাধ্য অনুযায়ী। আপনার যে সন্তানরা আছে তারা তো ওখানেই বেড়ে উঠছে, বাংলাদেশের যে কৃষ্টি কালচার, আমার যে লোকাল যে সংস্কৃতি আছে, এটার সাথে তারা কতটুকু পরিচিত? বিশেষ করে আমাদের যারা সন্তান, আমরা তো কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে যেমন আমার এক মেয়ে এখানে হয়েছিল, বড় মেয়েটা, ছোট বাচ্চা দুটো ওই দেশেই হয়েছে। তো ওরা মোটামুটি, আমরা এখন আগের চেয়ে বলছি বাংলাদেশের যে কমিউনিটিটা খুব ডেভেলপ করেছে, আগের মতো নাই। আমরা এখানে প্রত্যেক অনুষ্ঠানে বাংলাদেশের যে মানে জাতীয় দিবসগুলো ওগুলো পালন করি, আমরা প্রতি উইকেন্ডে আমরা ফ্যামিলিদেরকে নিয়ে আউটিং করি, আমরা মানে আমরা শুধু উপলক্ষ খুঁজি কীভাবে গেট টুগেদার করা যায়। তো যার কারণে মোটামুটি আগের চেয়ে এখন অনেকটা অ্যাডভান্স। তারপরেও বলবো দেশের সংস্কৃতি দেশে থাকলে যেভাবে হয় ওভাবে তো হয়তো হয় না। যারা বিদেশ যেতে চায় তাদের জন্য আপনি একজন অভিজ্ঞ প্রবাসী হিসাবে আপনার এই মুহূর্তে উপদেশটা কি থাকবে? আমি প্রথমে সবাইকে বলবো, যারা বিদেশ যাবেন, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা কোনো একটা টেকনিক্যাল এক্সপার্ট হয়ে যাওয়ার চেষ্টা করবেন। লাইক এআই ডিজিটাল প্ল্যাটফর্মের আপনি কম্পিউটার কোর্স করতে পারেন, আপনি ওই যে ব্যানার ফেস্টুন করে যে ডিজাইনার হতে পারেন, আপনি আর যদি কোনো হাতের কাজ, যদি যাদের মানে আপনার পড়ালেখার আছে, তারা হাতের কাজগুলো শিখতে পারে, বিশেষ করে অ্যালুমিনিয়ামের কাজ, তারপরে আপনার গাড়ির ওয়ার্কশপের কাজ। গাড়ির কাজ কিন্তু এখানে সবসময় থাকে, এই জিনিসটাই হয় না। আপনার সংযুক্ত আরব আমিরাতে এখন কোন পেশার গুরুত্বটা বেশি? স্পেসিফিক আমি হয়তো এটা এভাবে বলতে পারবো না, তবে এখানে আমাদের বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগ আপনার ওয়ার্কশপ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে আমরা ভালো করছি। তারপরে বিশেষ করে আগে তো মানুষের থেকে আমরা জিনিসগুলো নিতাম, আমাদের খুব ভালো ভালো কোম্পানি হয়েছে যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে ভেজিটেবল লাইনে। তারপরে যেটা বললাম ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট লাইনে আমরা ভালো করছি, এবং ক্ষুদ্র বিনিয়োগে মোটামুটি ছোটখাটো যে ব্যবসাগুলো ওগুলোতে বাংলাদেশি ভালো করছে। সংযুক্ত আরব আমিরাতে যারা লোকালরা আছে ওরা বাংলাদেশিদের কাজের প্রতি খুবই মানে স্যাটিসফাই, খুবই সন্তুষ্ট বাংলাদেশের কাজের জন্য। তো বাংলাদেশে কিন্তু বিশাল একটা টাইম যে এই ভিসা বন্ধ থাকার কারণে ওই মার্কেটটা আমরা হারাচ্ছি ভাই। সরকারের খুব কয় বছর বন্ধ? এটা প্রায় 12-13 বছর থেকে ভিসা বন্ধ। তো এটার দিকে যদি সরকার একটু দৃষ্টি দেয় তাহলে আমরা একটা বিশাল শ্রমবাজার হারাচ্ছি। কিন্তু মধ্যপ্রাচ্যে প্রায় সব জায়গায় বন্ধ, বাহরাইন বলেন, আমিরাত বলেন। এটা কি শুধু বাংলাদেশের জন্য না অন্যান্য দেশ আছে? বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশিদের জন্যই। আপনার নিজের ব্যবসায় টেকনোলজির প্রভাবটা কেমন? এখান থেকে যদি আমি টেকনিক্যালি সাউন্ড ধরেন, তথ্য প্রযুক্তিতে আরও ট্রেন্ড লোকজন যদি পাঠাইতে চাই, এক হচ্ছে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বলছেন, তারপরেও আমাদের বহির্বিশ্বে যে শ্রমবাজার আছে, আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের টেকনিক্যালি যারা সাউন্ড, টেকনোলজিতে যারা খুব দক্ষ, তাদের ফিল্ডটা ভবিষ্যৎ পৃথিবীর জন্য, বহির্বিশ্বের শ্রমবাজারের জন্য কেমন?
না, এটা এখন খুব পজিটিভ একটা শ্রমবাজার। এআই টেকনোলজি, আপনার অনলাইন প্ল্যাটফর্মটা, এটা বিশ্বের মধ্যে অন্য অন্য দেশের মতো, আমিরাত তো আসলে অ্যাডভান্স, অন্য অন্য দেশের তুলনা করলে আমিরাত অনেক অ্যাডভান্স। তো সেই হিসাবে ধরেন আমাদের যে বিজনেস, ওইটা তো এখন সম্পূর্ণ পেপারলেস ইয়ে হয়ে গেছে। দুবাই অলরেডি ডিক্লার দিছে আপনি পেপারলেস একটা গভর্নমেন্ট। আপনি একটা লাইসেন্স করবেন, আপনাকে কিছু দিতে হচ্ছে না, বসে 45 মিনিটের মধ্যে আপনি যখন আপনার ডকুমেন্টগুলো তাদেরকে প্রোভাইড করবেন, আপনি বসে থাকবেন, 40 থেকে 45 মিনিটের মধ্যে আপনি একটা লাইসেন্স পেয়ে যাচ্ছেন। সব কিছু মানে এত এত টেকনোলজি অ্যাডভান্স হয়েছে। তো সেই হিসাবে এই 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 সেক্টরকে গুরুত্ব দিয়ে সবাই, যদি যারা আমরা মোটামুটি পড়ালেখা জানি, আমরা ওই সেক্টরকে গুরুত্ব দিলে এখন, কারণ আগামীর ভবিষ্যৎ এআই নির্ভর হবে। দেশের কোন জিনিসটা আপনাকে মানে নস্টালজিয়া করে, আমি বলবো না ভোগায়, মানে যেটা যেটা মিস করেন আপনি বিদেশে থেকে বাংলাদেশের কোন জিনিসটা বেশি মিস করেন? বিদেশে থেকে বাংলাদেশের মিস করি আসলে সব কিছু মিস, আমাদের সংস্কৃতি, আমাদের খাওয়া দাওয়ার, আমাদের আমাদের যে পরিবেশ, এটা যতই আপনাকে কষ্ট দেক, হরন গাড়ির এগুলো কষ্ট দেক, তারপরেও আপনি দিন শেষে এটাকে যে মিস করেন, এটা না বলতে কেউ পারবে না। আপনি আপনার যেই সফলতা এতটুকুতে কি সন্তুষ্ট? মানুষের তো সন্তুষ্টির পাওয়ার আকাঙ্ক্ষা তো থাকে সবসময়। আমরা তো এই আগে বাংলাদেশ থেকে যে সাপোর্টটা, ওটা আমরা হয়তো পাই নাই। এখন একটা আমি আশা করছি একটা নতুন গভর্নমেন্ট বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে, নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটা গভর্নমেন্ট আসবে। একটা দেশের অ্যাডভান্স হওয়ার জন্য আপনার সরকারি সাপোর্টটা, দেশের সাপোর্টটা খুব দরকার। একটা যদি ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসে, আমরা চিন্তা করতেছি দেশে বিদেশের সাথে আমাদের সম্পর্কটা আরও বাড়িয়ে দেশে বিনিয়োগের মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য আরও এক্সপান্ড করবো, এটাই চিন্তা করতেছি। ইনশাআল্লাহ যদি ভালো একটা সরকার আসে বাংলাদেশে, তাদের সাপোর্ট হয়, সাপোর্টিভ সরকার হয়, বিশেষ করে প্রবাসী বান্ধব সরকার হয়, তাহলে প্রবাসীরা আসলে মুখিয়ে আছে যাতে তারা দেশে বিনিয়োগ করতে পারে। তবে সেক্ষেত্রে তাদের পারিবারিক, তাদের নিরাপত্তা, তাদের নিরাপদ বিনিয়োগটা যাতে থাকে। অনেকেই ধরেন প্রবাসীদেরকে, আমি বারবার বলছি, মানে মক্কেল হিসেবে ট্রিট করে, তো চলে যাবে কি করবে। এটার জন্য সরকারের একটা প্রবাসীদের জন্য একটা কোনো একটা পরিকল্পনা থাকতে হবে। প্রবাসীদের একটা আমরা বড় গুণ দেখি, ওনারা দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে কন্ট্রিবিউশন রাখেন। ধরেন একদম ছোট বিষয় থেকে বলি, কারো বিয়ে সমস্যা হচ্ছে সেখানে কন্ট্রিবিউশন থাকে, আবার বড় বড় প্রতিষ্ঠানও ওনারা সম্পৃক্ত হন। তো আপনি এই জাতীয় কীরকম কাজে জড়িত আছেন? না, আমি সবসময় এটা আমার মানে স্যাটিসফ্যাকশনের একটা জায়গা, যে কারোর জন্য কিছু করতে পারে। এটা সবচেয়ে বড় উদাহরণ যদি আমি আপনাকে দিই, করোনার সময় যখন সারা বাংলাদেশ মানে স্থবির হয়েছে, মানুষ বাইরে বের হচ্ছে না, এবং সংযুক্ত আরব আমিরাতে আমরা বাংলাদেশি 19 জনের একটা টিম গভর্নমেন্টের সাথে বের হয়ে, বাংলাদেশি এখানে প্রায় আপনার 10,000 লোক একটা জায়গায়, এটা একটা রেড জোন ঘোষণা করেছিল আমিরাত সরকার, দ্বারা নাইফ এরিয়া। ওই রেড জোনে ওই স্পেশাল টাইমে আমরা কিন্তু 19 জনের বাংলা এক্সপ্রেস টিমের সাথে আমরা কাজ করে, ভলান্টিয়ার করে, এবং ওইখানে আমরা সাপোর্ট করেছি। ওইটা এই জন্য বলছি, তখন কিন্তু কেউ বের হচ্ছে না, করোনাকে ভয়ে কেউ বের হচ্ছে না। ওই রেড জোনের মধ্যে আমরা 10,000 বাঙালিকে আমিরাত সরকারের পক্ষ থেকে খাওয়া দাওয়া, আপনার ওই ওষুধ সামগ্রী এবং ট্রিটমেন্ট সহ সব কিছু আমরা দিয়েছি। এবং সাথে সাথে বাংলাদেশে যখন বলি, আমাদেরও তো একটা সীমাবদ্ধ আছে, তো সারা বছর না পারলেও রোজা রমজানের চেষ্টা করি এলাকার যারা গরিব দুঃখী মানুষ আছে, মানে তাদের পাশে থাকানো। তো প্রবাসী হিসাবে অনেকে আমাদেরকে নক দেয়, তো যতটুকু সম্ভব চেষ্টা করি। এবং যেটা আমিরাতের ওই আমরা ওই আমিরাতে আপনার ভ্যাকসিনেশন ভলান্টিয়ার হিসাবেও কাজ করছি, ভ্যাকসিনেশন যখন নিছে তখন। তো ওই জন্য আমাদের দুবাই সরকার এবং আবুধাবি সরকার আমাদেরকে তাদের এই রিকগনাইজেশন যে পেপার দিছে, এটা দিছে আমাদেরকে। প্রত্যেক ব্যবসায়ীরই একটা প্ল্যান থাকে। বাংলাদেশেও সরকার পরিবর্তনে 5 বছর একটি মেয়াদ থাকে। তো আপনার ধরেন এখন যে ব্যবসার অবস্থা আছে, 5 বছর আগে একটা অবস্থায় ছিলেন, এখন একটা অবস্থায় আছেন, আগামী 5 বছর পরে আপনাকে আমরা কোথায় দেখব? আমি সবসময় নিজেকে নিজের ফ্যামিলির পাশাপাশি আমি দেশের জন্য কিছু করার জন্য আগ্রহী থাকি। তো সেই হিসাবে আমি চেষ্টা করব একটা বাংলাদেশে ভালো বিনিয়োগ করার, এবং প্রবাসীদেরকে, আমাদের এখানে একটা অবস্থান আছে যার কারণে মোটামুটি হাই লেভেলের যারা আছে ওদের সাথেও আমাদের ওঠা বসার সুযোগ থাকে। তো সেহেতু আমি চাইবো বাংলাদেশে যাতে বিনিয়োগটা বৃদ্ধি করতে পারি প্রবাসীদের জন্য, প্রবাসীদের পক্ষ থেকে। এটা হোক ওই দেশের লোকালরা করবে, হোক ওই দেশের লোকালরা অনেক বিনিয়োগ করেছে কিন্তু বাংলাদেশে, সেটা হোক আমাদের বড় বড় ব্যবসায়ীরা,
এবং আমি আরেকটা জিনিস চাইবো, সেটা হচ্ছে লোকালি বাংলাদেশি স্কুলের সংখ্যা খুব সীমিত। তো আমি এটা একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যাতে বাংলাদেশের কয়েকটা, অ্যাটলিস্ট শারজাতে একটা, দুবাইতে একটা, আজমানে একটা, 3টা স্কুল বাংলাদেশি স্কুল হয়, তাহলে আমাদের ইতিহাস সংস্কৃতির সাথে বাচ্চারা আরো ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িত থাকতে হবে। পারবে। যারা আপনার প্রবাসী আছেন, এমন কোনো বিষয় আছে কিনা যেটা এখনো আপনাদের নেতৃবৃন্দ টাচ দেন নাই, যেটা নিয়ে আপনি কাজ করার সুযোগ আছে? ওই যে বললাম যে স্কুলের বিষয়টা, ওইটা তো আমাদের মানে তেমন উদ্যোগ মানে খাই অবস্থা ছিল এতদিন, মানে দেশের জন্য কিছু করবে ওইটা ছিল না। দ্বিতীয় আর একটা সংস্কৃতি এখানে আছে প্রবাসে, আমাদের রাজনীতি এবং যে কোনো কমিউনিটিতে বিভাজন, মানে খুব বিভাজন। এই বিভাজনের কয়েকটা কারণ আমি ইতিমধ্যে বলেছি, যে আমরা খুব পলিটিক্যালি মোটিভেটেড। তো যার কারণে আপনি আপনার সময় আপনি আমাকে আসতে দিবেন না, আমার সময় আমি এটা প্রতিশোধ নিব। তো এই প্রতিশোধ পরায়ণ থেকে বের হয়ে আসার আমি চেষ্টা করব, যাতে ইতিমধ্যে আমি বলছি আপনাকে, আমাদের যে আঞ্চলিক সমিতিগুলো, আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে মানে সমিতিগুলো কাজ করার জন্য। আমি আমার হাটহাজারী সমিতির কথা বলছি, এখানে আগে যেটা আওয়ামী লীগের একতরফিয়া ছিল, এটা আমি বাদ দিয়ে আমরা সবাইকে নিয়ে আমরা একটা সমিতি করেছি। আগামীতেও আমরা মানে আমি চাবো পলিটিক্যাল বা বিভাজনের থেকে বের করে আনার দিকে কাজ করতে হবে। মুদাসসির ভাই, এতক্ষণ আমরা যে কথাগুলো বলেছি, এর বাইরে এমন কিছু আপনার বলার আছে কিনা? সেটা আমাদের বিটিভি চট্টগ্রাম দর্শকদের উদ্দেশ্যে হতে পারে, আপনার হাটহাজারীবাসীর জন্য হতে পারে, চট্টগ্রামবাসীর জন্য হতে পারে, বা দেশ থেকে যারা প্রবাসে যেতে চায় তাদের জন্য হতে পারে। আপনার মনে কোনো কথা থাকলে বলতে পারেন। যারা প্রবাসে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমি বলবো, কোনো টেকনিক্যাল কাজ শিখে দেশের বাইরে যাবেন, এবং যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার সিচুয়েশন সম্পর্কে আপনি একটি নলেজ গ্যাদার করে যাবেন। লাইক বাংলাদেশে আপনি টেকনিক্যাল কোনো কাজ শিখতে পারেন, ড্রাইভিংয়ে দক্ষতা নিয়ে যেতে পারেন। মানে আমার কথা হচ্ছে, এই স্কিলড লেবার যেটাকে বলে, স্কিল লেবার হচ্ছে এই দেশে এখন খুবই গুরুত্বপূর্ণ। এখন আনস্কিল লেবার ওই দেশে তেমন কোনো প্রয়োজন নেই, তারা গিয়ে বরঞ্চ উল্টা বিড়ম্বনার শিকার হয়, এবং আমাদের প্রবাসীদের জন্য তারা মানে একটা নেগেটিভ একটা রোল প্লে করে। প্রবাসীরা দেশে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা অনুভূত হয় কিনা আপনার? প্রবাসীদের পক্ষ থেকে এই বিষয়টা স্পেশালি আমি অনুরোধ জানাবো, যে এয়ারপোর্ট হয়রানি এবং বিমানের সিন্ডিকেট নৈরাজ্য, এই দুইটা জিনিস যাতে হয়। আমরা যখন নিরাপদে আসতে পারবো, তখন দেশকে নিয়ে মানুষের একটা পজিটিভ একটা ধারণা হয়। ধন্যবাদ মুদাসসির ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রবাস জীবন অনুষ্ঠানে আপনারা এতক্ষণ একজন প্রবাসীর জীবনের নানা দিক নিয়ে শুনেছেন। যারা ভবিষ্যতে বিদেশ যেতে চান তাদেরকে উনি স্কিলড হয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন। আবার সরকারের যেসব পলিসি রয়েছে, আমাদের রেমিটেন্স এখানে আরও বৃদ্ধি করার ক্ষেত্রে উনি উনার জায়গা থেকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা আশাবাদী আমাদের বর্তমান সরকার এবং পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে প্রবাসী বান্ধব হবে, প্রবাসীদের নানান সুখ দুঃখ ওনারা সমাধান করবেন, প্রবাসীদেরকে আরও মর্যাদাপূর্ণ একটা অবস্থান দিবেন, ওনাদের নিরাপত্তার বিষয় নিয়ে ওনারা কাজ করবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো এক অনুষ্ঠানে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।